আমি আজিজ ভাই আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি একজন বীর মুক্তিযোদ্ধা, সেই আলোকে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী যারা ছিলেন তাদেরকে মোটামুটি দায় মুক্তি দিয়ে একটি অধ্যাদেশ অনুমোদন করা হয়েছে। আজকে উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে আসিফ নজরুল এটা ঘোষণা করেছেন। তিনি বলেছেন যে আপনার মুক্তিযুদ্ধর সময় যেরকম হয়েছিল ৭১ মুক্তিযুদ্ধ, ৭৩ সালে আপনাদেরকে দায় মুক্তি দিয়ে একটা অধ্যাদেশ করা হয়েছিল, সেই অনুরূপই এটা করা হয়েছে। এবং আপনার ওই অভ্যুত্থানের সময় যারা জুলাই অভ্যুত্থান করেছিল তাদের বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না, বা মামলা হলে সেটা প্রত্যাহার করে নেওয়া হবে। মোটামুটি এই হচ্ছে মূল বিষয়। আপনি যদি একজন মুক্তিযোদ্ধা ছিলেন, তুলনামূলক বিশ্লেষণ করতে চাচ্ছেন কিনা? ধন্যবাদ আপনাকে, রবিউল ভাইকে ধন্যবাদ এবং দর্শক শ্রোতা। দেখেন, ৭১ সালে মুক্তিযুদ্ধ হয় এবং সেটা কিন্তু এটা বাইন্ডিং ছিল, কারণ ৭১-এর দেশ স্বাধীন হওয়ার পরে, মুক্তিযুদ্ধের পরে অনেক অনাচার কিন্তু শুরু হয়, এটা ঠিক। তখন ৭৩ সালে একটা দায়মুক্তি অধ্যাদেশ দেওয়া হয় এবং সেখানে কিন্তু বলা হয় মুক্তিযুদ্ধ বিষয়ে সংক্রান্ত বিষয়ে ৭১-এ স্পেসিফিক বলা হয় এর বাইরে যদি কেউ অপরাধ করে সে বিচারের আওতায় আসবে, ফৌজদারি অপরাধের আওতায়। এখানেও কিন্তু বলা হয়েছে মানে আপনার গণ অভ্যুত্থানের সময়টা ধরুন ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত। আমি বলছি এখানে তো অভ্যুত্থানটা কিন্তু ধরেন, এটা অভ্যুত্থানটা কোন সময় এটা তো বলতে হবে। ধরেন সেই আপনার ধরেন কোটা বিরোধী আন্দোলন শুরু হয়, ৫ তারিখে এসে ফেসিবাদ পালায় যায়। আপনার ৫ তারিখের পরে তো আর টানতে পারবেন না, কিন্তু ৫ তারিখের পরের দিনই প্রায় 60% থানা আগুন হয় এবং লুট হয়, অস্ত্র লুট হয় এবং পুলিশকেও হত্যা করা হয় অনেক জায়গায়। তো এটার দায় কে নেবে? এরপরে আপনি দেখেন আপনার বুলডোজার ধরে এখানে ভাঙা, এখানে দখল করা, এটার দায় কে নেবে? এটা কি ক্লিয়ার করতে হবে তো, যে এটা তো ফৌজদারি অপরাধ, এটার তো দায় দিতে পারে না, দায় মুক্তি দিতে পারে না। যেমন ৭১ সালে আপনার জামাত ইসলাম সহ ৩টে আরো 2টে ছোট পার্টি যেমন মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে, তাদের গণহত্যা হিসেবে বিচার হয়েছে না? মুক্তিযুদ্ধের ব্যাপারে বিচার হয়েছে। তো সব মুক্তিযুদ্ধের সময়ে যা ঘটবে সবই দায় মুক্তি দেওয়া হয় নাই, কিন্তু মুক্তিযুদ্ধ রিলেটেড ইস্যুতে দায় মুক্তি দেওয়া হয়েছে। তা আমার বক্তব্য হচ্ছে এবারের অভ্যুত্থানের ৬ তারিখের ৫ তারিখের পরে, অভ্যুত্থানে 5 তারিখে পালায় গেছে ফেসিবাদ, তারপরে যে অঘটনগুলি ঘটেছে এটার কি করবে? এটার তো বিচার যদি হয়, ধরেন এখন হলো না, সরকার আসলো, একটা নির্বাচিত সরকার, কেউ যদি অফেন্ডেড, ধরেন এই যে থানা লুট হয়েছে, অস্ত্র থানা পোড়ায় দিছে, পুলিশকে হত্যা হয়েছে, বাড়িঘর ভাঙছে, অনেক জায়গায় তো ভাঙছে, অনেক স্থাপনা ভাঙছে, অনেক অফিসে, পত্রিকা অফিসেও ঢুকে পড়ছে, এরকম হয়েছে না? এখন ধরেন অফেন্ডেড যা কেস করলো, তার বিচার হবে না? এটা তো ক্লিয়ার করতে হবে যে কোনটুকু বিচার হবে। সুতরাং সব এই অভ্যুত্থান রিলেটেড আরে পরে এখন পর্যন্ত এই আপনার ডেইলি স্টার এবং প্রথম আলো, সেটাও তো আক্রমণ হয়েছে, ওখানে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে বা হয়েছে, অনেকেই গ্রেফতার করা হয়েছে। আমার কথা হচ্ছে যে ৫ আগস্ট এটা তো অভ্যুত্থান হলো, যে আগের থেকে কোন দিন থেকে ধরবেন, এবং ৫ই আগস্ট তো অভ্যুত্থান শেষ, তারপরে তো বহুত ঘটনা ঘটছে, মব সন্ত্রাসে। এটার তো বিচার হবে, কারণ ৫ আগস্টের আগে হয়তো ৫ আগস্টের আগে বিচার, এটা তো সান্ত্বনা দেওয়া হলো, ঘটনা তো পরেই ঘটছে বেশি, বিচার হওয়ার মতো জিনিস তো পরে ৫ আগস্টের পরে ঘটছে, আগে তো তেমন কিছু ঘটে নেই। আগে তো আমি বলবো যে অভ্যুত্থানে যারা ছিল, শিশু জনতা, ছাত্র জনতা, তাদেরকেই হত্যা করা হয়েছে একদিকে, তাদের আবার দায় মুক্তি কিসের? জি, আমি একটু যেতে চাই রবিউল আলম রবি আপনার কাছে। সেটা হচ্ছে আপনি এই শুধু যদি বলতে চান বলবেন, কিন্তু যেটা জানতে চাচ্ছি যে সাম্প্রতিক যেহেতু নাম দিয়েছে অনুষ্ঠানের, প্রতীক এবং পোস্টার ব্যালট নিয়ে একদম সামাজিক যোগাযোগ মাধ্যম বেশ গরম। বাহরাইন, কুয়েত, সৌদি আরব, বিভিন্ন জায়গায় এরকম ব্যালট পাওয়া যাচ্ছে, একটি দলের নেতার বাসায়, কারো অফিসে। এটা নিয়ে বেশ একদম উলটপালট অবস্থা যোগাযোগ মাধ্যমে। আপনাদের পক্ষ থেকে নজরুল ইসলাম খান, তিনি নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান, তিনি গিয়েছিলেন গত পরশুদিন সম্ভবত ইসিতে, তিনি অভিযোগ করে এসেছেন, কথা বলে এসেছেন।
আজকে জামাতের পক্ষ থেকে জামাতও গিয়েছিল সম্ভবত, ওনারা গিয়েছিলেন। ওনারা গিয়ে ওনাদের বক্তব্য দিয়ে এসেছেন যে না, তাদের বিরুদ্ধে জানা অভিযোগ, সে অভিযোগ সম্পূর্ণ ডাহা, মিথ্যা, এটা বলেছেন। ইসি ব্যবস্থা নেবে বলে আশ্বাস দিয়েছেন। সব কিছু মিলে এই জায়গাটা একটু পরিষ্কার করা দরকার। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ প্রিয় সহালোচক এবং এই মুহূর্তে যারা এখন টিভির সাথে যুক্ত আছেন। তার আগে যেহেতু অভ্যুত্থানের দায় মুক্তির জায়গা আপনি তুলেছিলেন, আমার এখানে 2-3টে বাক্য বলার প্রয়োজন আছে। আচ্ছা, 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত দায় মুক্তি ধরেন পেল এবং এটা পাওয়ার দাবি রাখে অভ্যুত্থান সংক্রান্ত যে সমস্ত ঘটনাগুলি ঘটেছে, অর্থাৎ যে ঘটনাগুলি অভ্যুত্থানকে ত্বরান্বিত করেছে, সার্থক করেছে, সফল করেছে, সেটি দায়মুক্ত পেল। কিন্তু এই একই সময়ের মধ্যে তো এমন ঘটনাও ঘটে থাকতে পারে যেটা অভ্যুত্থানকে ত্বরান্বিত করেনি, ব্যক্তি বা গোষ্ঠী স্বার্থকে ত্বরান্বিত করেছে। সেটা কি হবে সেটা একটু স্পষ্ট করা দরকার। এবার ওই একটা সময়টাকে আপনি যদি দায়মুক্তি দেন, ওর মধ্যে বিচ্ছিন্ন করা ঘটনাগুলিকে, সেই সক্ষমতা আমাদের রাষ্ট্রের আছে কিনা যে এটা অভ্যুত্থান সংক্রান্ত এটা দায়মুক্তি পাবে, এটা অভ্যন্তরীণ সংক্রান্ত না, অতএব এটা দায়মুক্তি পাবে না, এই সক্ষমতা আমাদের আছে কিনা রাষ্ট্রের তদন্ত সংস্থা বা প্রসিকিউশনের অথবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, সেখানে কিন্তু একটা প্রশ্ন আছে। অর্থাৎ এটা রাষ্ট্রকে অনেক জায়গায় ব্যর্থ করতে চাইবে। আরেকটা ধরেন 5ই আগস্টের পর যে ঘটনাগুলি ঘটলো, 3 দিন সরকার ছিল না, 12 তারিখ পর্যন্ত কোনো থানা, সব থানা অকেজো, ফাংশন করছে না, কোনো প্রশাসন নাই। এই যে 5 তারিখ থেকে ধরেন 12 তারিখ পর্যন্ত দেখেন যে সমস্ত ঘটনাগুলি ঘটেছে, সেগুলি যদি দায়মুক্ত না পায়, তাহলে সেই ঘটনাগুলির যারা ভিকটিম হয়েছে তারা কি বিচার পেল? এটা পেল, ধরেন দায়মুক্ত এটা পেল না, পরে ঘটনা ঘটলো, কিন্তু আপনি দায় দিবেন কাকে? এর অধিকাংশ ঘটনাতে এমনও হতে পারে যারা অভ্যুত্থানের সাথে জড়িত ছিল তারাই হয়তো যুক্ত, তো ওই অংশ দায়মুক্ত পাবে, পরের অংশ দায়মুক্ত পাবে না। আবার পরের অংশ দায়মুক্ত যে পাবে না, তার জন্য যে প্রয়োজনীয় তদন্ত করে আইনের শাসন প্রতিষ্ঠিত করবে, এটা বিরাট চ্যালেঞ্জ, অনেক চ্যালেঞ্জ। এভিডেন্সগুলি কোথায়? হ্যাঁ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো নাই। তো তদন্তটা কিভাবে, কোন প্রক্রিয়ায় আপনি তথ্য উপাত্ত সংগ্রহ করে কিসের ভিত্তিতে করবেন? তার মানে হচ্ছে ওই পুরা প্রক্রিয়াটা আমরা জুলাই অভ্যুত্থানকে সম্মান করে অথবা জুলাই যোদ্ধাদেরকে দাবি অনুসারে অথবা রাষ্ট্রে তারা এটা অধিকার রাখে, এই দায়মুক্তিটা পাওয়ার অধিকার আছে এই গণ অভ্যুত্থানে, এটা ঠিক। কিন্তু অভ্যুত্থান চলাকালীন এবং অভ্যুত্থান পরবর্তী যে বিশৃঙ্খলাটা হয়েছে, সেই জায়গায় আমাদের রাষ্ট্রের একটা বড় ব্যর্থতা পরিলক্ষিত হবে। রাষ্ট্র এই দায় থেকে মুক্তি পাবে কিনা, অভ্যুত্থানকারীরা আমরা যারা মুক্তি পেলাম, কিন্তু রাষ্ট্র কি এই ব্যর্থতার থেকে মুক্তি পাবে? সেই জায়গায় একটা নৈতিকতার প্রশ্ন থেকে যাবে, ব্যর্থতার প্রশ্ন থেকে যাবে। যার ফলে আমি এটাকে ইতিবাচকভাবে দেখছি, কিন্তু ইতিবাচকভাবে দেখলেও সেটা সর্বজন মানুষের কাছে ন্যায় বিচারের স্বার্থে এটা প্রতিষ্ঠিত হলো বা অধ্যাদেশটা হলো বলে প্রতীয়মান হবে না। এই ধরনের অধ্যাদেশ যেটা হবে আগামীতেও কোনো না কোনো সময় একটা চ্যালেঞ্জ হওয়ার সমূহ আইনি প্রক্রিয়া থেকে যাবে অথবা নৈতিক প্রশ্ন থেকে যাবে, সেটাই হচ্ছে আমার বক্তব্য। রবি ভাই, আপনার কাছে আবারও জানতে চাই, এর আগে প্রশ্নটা করেছিলাম যে প্রতীক এবং পোস্টাল ব্যালট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সরগরম, বলেছি রিপিট করা দরকার নেই। নির্বাচন কমিশন আপনারা গিয়েছেন, আজকে জামাত ইসলামী গিয়েছে, নির্বাচন কমিশন একটি বক্তব্য দিয়েছে, আপনি জানেন বোধহয় সব এইসব বিষয়। এই জায়গাটা একটু আপনাদের অবস্থানটা পরিষ্কার করা উচিত। না, পোস্টাল ব্যালটে যেভাবে প্রতীকের বিন্যাস হয়েছে, জি, সেইটা নির্বাচন কমিশন যারা এটা করেছে তারা কিছুটা দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়েছে অথবা পক্ষপাতিত্ব করেছে। পক্ষপাতিত্ব শব্দটা আমি বলতে চাই না, এই কারণে অন্যদের মতো আমরা বললো নির্বাচন কমিশনের মতো একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান যাদের উপর গুরু দায়িত্ব রয়েছে তাদেরকে বিতর্কিত করা হয়, বিতর্কিত করতে চাই না, কিন্তু এখানে তাদের সাবধান হওয়া উচিত ছিল। যেমন আমি যদি বলেন প্রতিদ্বন্দ্বী যে দলগুলি আছে তাকে যদি আপনি উপরে রাখেন সবাইকে উপরে রাখলেন, যদি মাঝামাঝি রাখেন সবাইকে মাঝামাঝি রাখতেন, যদি ব্যালটের নিচের দিকে রাখতেন সবাইকে নিচের দিকে রাখতেন, এইরকম একটা মনস্তাত্ত্বিক প্রস্তুতি তাদের থাকা উচিত ছিল। এবং যারা এত বড় গুরুত্বপূর্ণ নির্বাচন করবেন, এত বড় দায়িত্বপূর্ণ কাজটা করবেন, তাদের মাথায় এতটুকু কাজ করবেন না। অথবা ধরুন আপনি বিন্যাস করতে গেলেন, যখন এটা সাধারণ একজন ভোটারের চোখে পড়েছে যে এখানে দাড়িপাল্লা, এখানে ধানের শীষ, এখানে হয়তো শাপলা কলি, এটা দেখে আপনি বুঝতে পারলেন, কিন্তু যারা এটা বিন্যাস করলো তাদের মাথায় কি কাজ করলো না যে না আমি বিন্যাসটা এভাবে করেছি, কিন্তু ঠিক আছে বিন্যাসের পর তো আমি দেখতে পারি যেটা কেমন হলো। যেহেতু আমাদের অনৈক্য আছে, অবিশ্বাস আছে, প্রতিযোগিতায় মার কাট একটা ভাব আছে রাজনৈতিক দলগুলির মধ্যে, যে কোনো মূল্যে সে সমান অধিকার চায়, সমান সুযোগ চায়, আবার ধরেন তার যে কোনো মূল্যে জয়ও চায় সে জনগণের আস্থার ভিত্তিতে বা রায়ের ভিত্তিতে। এরকম একটা উত্তেজনাপূর্ণ জায়গা যেখানে নির্বাচন কমিশন এবং
অন্তর্বর্তীকালীন সরকারকে প্রায় ভৎসনার মুখে বা সমালোচনার মুখে পড়তে হচ্ছে। তো আপনি কেন এতটুকু সতর্ক থাকবেন না, সেখানে হচ্ছে আমার প্রশ্ন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই বিন্যাসটা পুনরায় হওয়া উচিত, সমতার ভিত্তিতে, অথবা সমান মানে আকর্ষণ পায়, সমান পায়, মানে ভোট দেওয়ার আগে একজন গুরুত্ব পায়, ভোট দেওয়ার আগে একজন ভোটার যাতে বেছে নেওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ যে দলগুলি আছে, শক্তিশালী বা বড় দলগুলি, তাদের মধ্যে যাতে একটা সামঞ্জস্য থাকে, এটা গুরুত্ব পাওয়া উচিত ছিল। আসলে আপনার কাছে যেতে চাই একটু, এমএজিস ভাই আপনি একটু বলবেন যে গণভোট নিয়ে একটু জানতে চাই। সেটা হচ্ছে যে গণভোট নিয়ে বেশ কাদা ছোড়াছুড়ি হচ্ছে, মানে কে গণভোটের প্রচারণা করবে, কে করবে না, সরকার করবে নাকি রাজনৈতিক দলগুলো করবে। এনসিপি তো অভিযোগের আঙুল অলরেডি বিএনপির উপর দিয়ে দিয়েছে, তারা না ভোটের পক্ষে ক্যাম্পেইন করছে। যদিও নজরুল ইসলাম খান নির্বাচন কমিশনে গিয়ে বলেছে যে না, তার দল হ্যাঁ ভোটের দিকে আছে, তারপরেও কাদা ছোড়াছুড়ি কিন্তু চলছে। প্রশ্ন হচ্ছে যে এই গণভোটের প্রচারণা আসলে কে করবে, রাজনৈতিক দল না সরকার? দেখেন, আমি আগের একটা প্রশ্নের একটা মিসিং পয়েন্ট আছে, জাস্ট এক লাইনে বলি। আগেরটা কিন্তু যেটা মুক্তিযোদ্ধাদের দায় মুক্তি দেওয়া হয়েছে, এটা সংবিধানের 36 অনুচ্ছেদে সংসদে পাশ করে এটা আইন করা হয়েছে। এখন যে অর্ডিন্যান্স করে করলো, এটা তো সংসদে যেতে হবে, সংসদে পাশ হতে হবে। এখন এই দায়িত্বটা কে নেবে? রাজনৈতিক দলগুলো কি জানেন না তো। যারা জয়ী হয়ে সংসদে যাবে তারাই নেবে। তারা এখন যদি ওটা ডাস্টবিনে ছুড়ে দেয়, কারণ যদি মনে করা হয় তাদের সংসদ সদস্যদের কাছে এই যে রবিউল ভাই সংসদ সদস্য হয়ে যাওয়ার সম্ভাবনা, হ্যাঁ যদি মনে করে এটা অপূর্ণাঙ্গ, ফেলে দেন, কি করবেন? তো এই জন্য বলছি এটা কমপ্লিট হওয়া উচিত ছিল, সব সংসদের সাথে দায়বদ্ধ অনেক কিছুই। এখন আসেন গণভোট নিয়ে একটু প্রথম কথা হচ্ছে, এক হচ্ছে গণভোট একটা 84টা ছোট বড় আপনার সংস্কার ছিল, এটাকে ঘোরাফিরে ফাইনালি 4টা ক খ গ ঘ তে আনছেন। এখন ভাষার মারপ্যাচে সবগুলা এটার ভিতরে ঢুকাইছেন, সবগুলো সংস্কারকে ঢুকাইছেন। হ্যাঁ, এবং ওখানে নোট অফ ডিসেন্ট ছিল, জামাতেরও 2টা ছিল, এনসিপিরও 1টা ছিল, আর ইয়েতে বিএনপির 9টা ছিল। এগুলো উধাও। আপনি বলেন তো দেখি, এটা ঐক্যমত্য কমিশনের বৈঠক যখন হয় তখন কিন্তু এগুলো ওপেন আপনার লাইভ দেখানো হয়েছে। তখনই কিন্তু মানুষের মনোজগতে একটা প্রশ্ন, আমার কি করতে হবে? ধরেন আমি ফিজিক্সের ছাত্র, সায়েন্সের ছাত্র, এই অবৈজ্ঞানিক কথায় আমি কি করে দেব? আর আমার ট্যাক্সের পয়সায় সরকার চলে, আমার ট্যাক্সে আমি যদি নাও দেই তাও আমি 1 পয়সার ট্যাক্স দেই, আমি হাঁ দিলেও আমি 1 পয়সার ট্যাক্স দেই। সে সরকার কেন গণভোটের পক্ষে হাঁ করতেছে? তাহলে না দেওয়ার সুযোগ কোথায়? আবার এমনও ক্যাম্পিং হইতেছে, হাঁ ভোট না দিলে নাকি দেশে কোনো সংস্কারই হবে না, দেশ গোল্লায় যাবে, ইত্যাদি ইত্যাদি। এগুলো কেন করতেছে? ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথম থেকে যদি কিন্তু সবসময় ঝামেলা বাঁধায়, উনি পলিটিক্সের কিচ্ছু বোঝে না, অথচ পলিটিক্সের দায়িত্ব নিয়ে বসে আছে। হ্যাঁ, আপনি বলেন তো, তারা বলবে হ্যাঁ সরকার প্রচার করবে, যেহেতু জটিল করে ফেলছে, এটার ক্যাম্পিং হবে, বলবে যে এই সংস্কার আছে, আপনারা হাঁ অথবা না দিতে পারেন, আপনাদের খুশি। হাঁ এবং না দুইটার পক্ষে, না আলাও ওনার বেতন দেয়, হাঁ আলাও ওনার বেতন দেয়। উনি কেন পক্ষ নেয়? আবার বলে দিছে না যে তরুণরা অনেকেই জিতবে, কেউ কেউ মন্ত্রীও হবে। বলেন তো এটার অর্থটা কি দাঁড়ালো? একটা উনি আশাবাদ ব্যক্ত করেছেন, হয়তো আশাবাদ কেন? সরকারে আছেন, ওনার একটা হুঁশ থাকা উচিত। উনি সবসময় আশাবাদ ব্যক্ত করতে পারেন না, এটা পক্ষপাত হয়ে গেছে। কারণ ওই দলকে উনি তৈরি করেছে, উনিই তৈরি করেছে, উনি পৃষ্ঠপোষকতা দিয়েছে। এ পর্যন্ত আপনি যে গণভোটের কথা বলছেন, ওটা কি এনসিপি স্বাক্ষর করেছে? না, এনসিপি তো সই করেনি, জুলাই করে নাই, তাকে তো সারা বিশ্ব ঘুরছে, নিবন্ধিত না। আর বিএনপি এখানে জামাত প্রতিদ্বন্দ্বী, বিএনপি তো জামাতকে ফেস করার মতো সূক্ষ্ম কারচুপি বুদ্ধিও রাখে না। আপনি বলেন, এই যে আপনি আগে পড়লেন ভোটার ট্রান্সফার করছে, এটা জামাতের সেক্রেটারি জেনারেল বলছে, ভিডিও আমার কাছে আছে, যে ভোট
গণভোটটা ট্রান্সফারও করা যায়। আমি একটু রবিউল ভাইকে যেতে চাই। রবিউল ভাই, আপনি একটু বলবেন গণভোট ইস্যুতে যদি আপনার বক্তব্য থাকে, মানে এই যে কাদা ছুড়াছুড়ি, আপনাদের উপর আঙ্গুল তোলা হচ্ছে যে আপনারা না ভোটের দিকে ক্যাম্পেইন করছেন, যদিও আপনারা পরিষ্কার করেছেন, তারপরও অভিযোগ আপনাদের দিকে আসছে, এটা নিয়ে একটু বলবেন। সেই সঙ্গে ভাই বললেন, আজিজ ভাই বললেন যে এই যে জামাতের যে কৌশল বুদ্ধিমত্তার কাছে আসলে আপনারা হেরে যাচ্ছেন কিনা। না, আমরা জনগণের উপর আস্থা রাখি। তাদের যে কৌশল, কৌশল বলবেন না অপকৌশল। আচ্ছা। অপকৌশল আমি বিশ্বাস করি তারা অপকৌশলের আশ্রয় নেয় যারা পিছিয়ে থাকে, যাদের ভীতি আছে, যারা জনগণের উপর আস্থা রাখতে চায় না, তারাই এই ধরনের অপকৌশল গ্রহণ করবে, এটাই আমি মনে করি, জনগণও তাই মনে করে। আমরা একটা গ্রহণযোগ্য নির্বাচন চাই, সেই লক্ষ্যে নির্বাচন কমিশন আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারকে প্রথম থেকে সহযোগিতা করছি। আমরা সংস্কার চাই, রাষ্ট্র ব্যবস্থাপনায় পরিবর্তন চাই, যার জন্য জুলাই সনদ বলেন, জুলাই ঘোষণাপত্র বলেন, এবং জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া অনেকটা হলেও সংবিধানের বাইরে গিয়ে করতে হচ্ছে, তাও বৃহত্তর স্বার্থে আমরা একমত হয়েছি এই হাবটে, এবং আমরা তার প্রস্তাবনার সাথে একমত হয়েছি, যেভাবে তারা সংবিধানে যুক্ত করতে চায় তার সাথে আমরা একমত হয়েছি। আজকেও কিন্তু ডক্টর আলী রিয়াজ বলেছেন যে একটি মহল এই গণভোটের ভোটের বিপক্ষে অপপ্রচার চালাচ্ছে। অবশ্যই একটা মহল তো আছে, বাংলাদেশের সব মহল তো আর এক হয়নি। আচ্ছা। একটা মানুষ তো সংস্কার চায় না, পতিত ফ্যাসিবাদী শক্তি কি চাইবে? চাইবে না। আবার ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে সংগ্রামরত ছিল, তারাও অনেকে ব্যক্তিগতভাবে এটা না চাইবে। আলী রিয়াজের আকাঙ্ক্ষা সবাই তো ধারণ করবে না, তবে বিএনপি গণভোট হায়ের পক্ষে অবস্থান নিয়েছে এবং এটা তারা নীতিগতভাবে সমর্থন করে, কারণ এই যে সংস্কার, এই যে নতুন বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সংস্কার, প্রশাসনিক সংস্কার, সাংবিধানিক সংস্কার, এটা তো বিএনপিরই প্রস্তাবনা। হ্যাঁ, আমাদের কিছু কিছু জায়গায় আমরা প্রয়োগিক দিকে দ্বিমত আছে, সব বিষয় মতো আলী রিয়াজের সাথে একমত হব না, এনসিপির সাথে একমত হব না, কিন্তু বৃহত্তর স্বার্থে সংবিধানের এই সংযুক্তির জন্য যে গণভোট, সেখানে আমাদের অবস্থান। হ্যাঁ, এনসিপির কথা বললেন, এনসিপি তো রাজনীতি আর কিছু নাই, একটাই রাজনীতি, খালি বিএনপির সমালোচনা করা। একসময় বলছে 300 আসনে উইন করবে তারা, খুব ভেরি গুড, তারাই একমাত্র রাজনৈতিক দল, একমাত্র অভ্যুত্থানের পক্ষের দল, জনগণ তাদের সাথে আছে। তার 3 মাস পর আবার বলো যে না, 150 আসনে অবশ্যই আমরা পাশ করব এবং তারা সরকার গঠন করবে। এত বড় অবধারিত রাজনৈতিক দল সারাদিন করছে বিএনপির সমালোচনা। এখন কি হলো? 30 আসনে মাত্র আপনি প্রার্থী দিতে পারছেন। আজকে যে 11 দলের জোট, কথা একটু বলতে চাই। আচ্ছা। 30 আসনে এখন প্রার্থী দিচ্ছেন, সরকার গঠন করার শখ মিটে গিয়েছে, কিন্তু আর কত বড় রাজনৈতিক দল নিজেই এখন নিজের আস্থা রাখছেন না ভোটারদের প্রতি। মাত্র 30 আসন। তারপর একটা কথা বলি, ধরেন এনসিপি অংশগ্রহণ করছে কত? 30 আসনে, বাকি থাকলো কত? 270 আসনে। উন্ডা যদি হাবড় দেয় 30 আসনে, তাতেই কি সংবিধান পরিবর্তন হবে? না। সংস্কার বাস্তবায়ন হবে? তো সংস্কার বাস্তবায়ন করতে গেলে যারা 300 আসনে প্রার্থী দিচ্ছে যে বিএনপি, তাদের প্রয়োজন আছে কিনা? অঙ্ক তাই বলে। আবার দায় তাদের উপর চাপাতে চায়, নিজেদের ভূমিকা নাই, ভোট নাই, প্রতিদ্বন্দ্বিতা করবে, ভোটের পক্ষে অবস্থান নেবে, সে সুযোগও নাই 300 আসনে, তারপর অবশ্যই দায় চাপাতে চায়। এই দায় চাপিয়ে রাজনীতি করা যায় না, জন আকাঙ্ক্ষা ধারণ করতে হয়, ট্রান্সপারেন্ট থাকতে হয়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, জাতির বৃহত্তর স্বার্থ নিয়ে কোনো বৃহত্তর রাজনৈতিক দলকে দায় দিয়ে রাজনীতি করা যায় না, বরং সমর্থন দিয়ে রাজনীতি করা যায়। নির্বাচন ঘিরে আমরা একটা রিপোর্ট করেছি গতকালকে যে এক স্থানের ভোটার আর এক স্থানে আনা হয়েছে, স্থানান্তর হয়েছে, এবং সেটা অনেক পরিমাণ অনেক বেশি। সেটা তো আনতেই পারে। তো এইটাকে আপনারা বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে এটা একটি মেকানিজম কিনা, এরকম প্রশ্ন তোলা হচ্ছে। এটা তো বৈধ নাকি? তারপর তাহলে আপনারা কেন প্রশ্ন তুলছেন কেন? না, ধরেন ভোটার যে কোনো সময় তার ভোটার স্থান পরিবর্তন করতে পারেন, এটা বৈধ, কিন্তু যে উদ্দেশ্যে করা হচ্ছে সেটা নৈতিকতা বিবর্জিত। আর যারা করছেন তাদের এক ধরনের আত্মসমর্পণ। আত্মসমর্পণ আমি কেন বলছি? আপনি 300 আসনে যদি প্রতিযোগিতা করতে চান, তাহলে ভোটার শিফট করে আপনার লাভটা কোথায় হচ্ছে? আপনি তার মানে হচ্ছে আপনি 300 আসনে প্রতিযোগিতার সক্ষমতা রাখেন না অথবা চাইছেন না। আপনি নির্দিষ্ট কয়েকটি আসনে আপনার নির্দিষ্ট কয়েকজন নেতাকে বিজয়ী করতে চাইছেন, যার ফলে আপনি ভোটারগুলিকে ওখানে শিফট করে আনছেন। এটা যদি বুঝে থাকেন তাহলে এক ধরনের রাজনৈতিক দুর্বলতা, অযোগ্যতা, অথবা ধরেন সমর্থনহীনতা, আমি এভাবে দেখি। হ্যাঁ, এটা এসে হয়তো একটা বড় রাজনৈতিক দল যারা দ্বিতীয় অবস্থানে থেকে চেষ্টা করছে, তারা ক্ষমতায় যাবে, তারা কয়েকজন সিলেক্টিভ নেতাকে হয়তো নির্বাচিত করার ক্ষেত্রে ভোটার শিফট করে এনে হয়তো পার পেয়ে গেলেন। আচ্ছা, কিন্তু সেটা কি সরকার গঠন অথবা মেজরিটির জন্য অথবা প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন অন্য রাজনৈতিক দলকে সব আসনে চ্যালেঞ্জ করার জন্য যথেষ্ট?
ডেফিনেটলি না, এটা এক ধরনের রাজনৈতিক দেউলিয়াত্ব আমি মনে করি, এবং জনসমর্থকদের দেউলিয়াত্ব প্রকাশ পায় মাত্র। আজিজ ভাই, ক্ষুদ্র স্বার্থ, কয়েকজন ব্যক্তির স্বার্থ, নট দলের স্বার্থ, কয়েকজন প্রার্থীর স্বার্থ মাত্র। রাজনৈতিক দেউলিয়াত্বপনা কি না, এই যে ভোটার স্থানান্তর রবিউল ভাইয়ের সাথে আমি অ্যাড করি, তার কথায় একমত হয়ে আমরা আমি সীমানা নির্ধারণ দেখেছিলাম, সীমানা পরিবর্তন বিষয়টা হয়, হলো যে কিন্তু এইবার দেখলাম ভোটার স্থানান্তর হয়। আমাকে যদি একটা বাক্য বলতে দেন, আমাকে একটা বাক্য, আমি একটা বাক্য একটু বলি। আচ্ছা, জামাতের যিনি আমির, তিনি এর আগে 3টি নির্বাচনে অংশগ্রহণ করে 18,000-এর উপরে ভোট পান নাই। সর্বোচ্চ পেয়েছেন 18,000, 17,000, 12,000, 3টে নির্বাচনে। তিনি মিরপুর 15 থেকে বা নির্বাচন করছেন, সেখানে আমি শুনেছি 65,000-এর মতো ভোটার শিফট করে আনছেন। তার মানে কি, আপনার দলের প্রধানকে উইন করানোর জন্য ভোটার শিফট করে এনে লড়াইটা করতে হচ্ছে, অন্যদের কথা বাদ দেন। আজিজ ভাই আপনার না, আমার বক্তব্য হচ্ছে ধরেন এটারও তো একটা নিয়ম থাকবে। ধরেন আমি ঢাকায় বাস করি, ঢাকায় ভোটার না, আমার এনআইডি আছে, তো ঠিকানা হচ্ছে ধরেন আমার সাঁতিয়া থানা, পাবনা। আমি তো শিফট করতে পারি ওই জায়গায়, আমাকে নিয়ে তো ঠাকুরগাঁ আমি চেঞ্জ করতে পারি না। তাহলে আমার তো ওখানে তো বাড়ি নাই, আমার স্থাপনা নাই, আমি এটা তো অপরাধ। এটার অপরাধে এটা বিএনপি অবশ্যই তদন্ত করা উচিত, বার করে বিচার দেওয়া উচিত। আমি শিওর না, তবে নির্বাচন কমিশনের আইনে আছে এরকম করা যায়, আমি নিশ্চিত না। না, করে না, কই করবেন আপনি? মাঠের ভিতরে করবেন, ঠিকানা কোথায় দিবেন? এনআইডি লাগবে না আপনার? আপনার যেখানে এনআইডি দেখিয়ে আপনাকে এনআইডি দেওয়া হবে, সেটা দিয়ে আপনি ভোট স্থানান্তর করবেন। ধরেন আপনি যে একটা ভোটার হইতে কি লাগে, আপনার ওখানে আপনি ট্যাক্স দিয়েছেন, আপনি ওখানে বিদ্যুৎ বিল দেন, লাইট অমুক বিল দেন, এগুলো অনেক কাগজপত্র চাইতো। আপনি ট্রান্সফার করা তো ইচ্ছে করলে তো আপনি মাঠের ঠিকানা দিয়ে পারবেন। হ্যাঁ, এক্স্যাক্টলি। হ্যাঁ, আমার বাড়ি এখন পাবনা, আমি চিটাগাংয়ে মেম্বার হলাম, আমার ওখানে একটা স্থাপনা দেখাইতে হবে না? এটার সাক্ষী লাগবে না? এনআইডি লাগবে না? আমার কি এনআইডি দিবে পাবে? আমি যখন এনআইডি করব ট্রান্সফার করার সময়, তাহলে তো আমার এনআইডি তাহলে ম্যানিপুলেট করতে হবে। হয় ব্রাইব দিয়ে ম্যানিপুলেট করে আমি ফলস কাগজপত্র বানায় নেব, অথবা অন্য কোনো এনআইডি না হওয়া পর্যন্ত আমি ভোটার হতে পারবো না। তার মানে এগুলো জরিপ করলে ফলস ধরা পড়বে। এবং এটা জামাতের সেক্রেটারি জেনারেল বলছে যে ভোটার ট্রান্সফার করা তাদের প্রোগ্রামের মধ্যে আছে, তো এটা করছে তারা। সুতরাং এটা বিএনপি তো ওদের সাথে কৌশলে বা চতুরতায় রেসে পারতেছে না, ঠেকার পরে যা অপোজিশন দেয়, আগে তো চতুরতা করে না। তো ভোটার এটা তো সবাই জানে, আগের থেকে আমরাও তো জানি, আমি নিজে আগেও বলেছি, টকশোতেও বলেছি, এগুলো তো কেউ দেখে না, শোনে না। তো তাহলে তো এটা ভেরিফাই করবে না। এই যে রবিউল ভাই সাক্ষী দিয়ে বললো, যাক মিরপুরের নামক বার করুক, দুইটা কেস বার করলেই তো, আপত্তি দিলেই তো ওখানে ইলেকশন কমিশন আপনার ইয়ে করতে পারে, পদক্ষেপ নিতে পারে। জি রবি ভাই, আপনার কাছে সেটি হচ্ছে যে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ল অ্যান্ড ডিপ্লোম্যাসি ওনারা একটা জরিপ করেছে, আমি তাতে দেখা যাচ্ছে যে বিএনপি এগিয়ে আছে 34 পয়েন্ট সামথিং, আর জামায়াত 33.6, বিএনপি বোধহয় 34.7। একটা জরিপ করেছে তাদের সমর্থনটা এরকম, এবং 17% তারা আসলে সিদ্ধান্তহীনতায় আছে কাকে ভোটটা দেবে। এনসিপি সম্ভবত 7.1, আর 2 পয়েন্ট সামথিং এরা কাউকে ভোটই দিবে না এমন। এই জরিপ নিয়ে বেশ দেখলাম সরগরম, মানে সবাই জরিপ নিয়ে কথা বলছে যে আসলে একটা সময় তো ছিল যে হাড্ডাহাড্ডির লড়াই ছিল না আর কি, জামাত অনেক পিছিয়ে ছিল, এবার বেশ এগিয়ে গেল এবং একদম বিএনপির ঘাড়েই নিঃশ্বাসটা দিচ্ছে। জামাত এখন কিং মেকার না, তারা কিং। আসলে জরিপ নিয়ে আপনাদের, জরিপ যে সংস্থা করেছে তারা ভালো বলতে পারবে, তবে আমি এটাকে খুব ইতিবাচক নেতিবাচক দেখি না। কারণ যেহেতু নির্বাচন একবার সমাগত, নকিং এট দ্য ডোর, সব চূড়ান্ত জরিপ তো করবে জনগণ, এবং এই জরিপগুলি কতটা প্রাসঙ্গিক ছিল, কতটা ন্যায্য ছিল, কতটা মানদণ্ড মেনে হয়েছে, সব আর 25 দিন পরেই জানা যাচ্ছে। তবে এগুলি একটা কাজ করেছে যে পিছিয়ে থাকা দলকে শানিত করছে, একটু উজ্জীবিত করছে, প্রতিদ্বন্দ্বিতা শক্ত হচ্ছে। তো এটা ঠিক আছে, গণতন্ত্রের জন্য এরকম ধরেন দোষের কি, খারাপ কি? আপনি পিছিয়ে থাকলেন, তারপরে জরিপ একটু এগিয়ে রাখলো, আর জরিপ এগিয়ে রেখেছে বিদায় মানুষ এগিয়ে যাবে তা না। মানুষ কোনো দলকে অথবা প্রার্থীকে ভোট দেওয়ার আগে তার কাছ থেকে দেশ, জাতি এবং জনগণ কি পাবে, ওই দল এবং প্রার্থীর কাছ থেকে এটা বিচার করে ভোট দিয়েছে, অতীতও দিয়েছে। অতীতও আমরা অনেক জরিপ দেখেছি। 91-এর কথা যদি বলেন, আওয়ামী লীগ সরকার গঠনই করে ফেলেছিল, তারপর সেই আওয়ামী লীগকে মাত্র 84 সিট নিয়ে বিরোধী দল হতে হয়েছিল। 2001-এ যখন আমরা ব্রুট মেজরিটি পাই, তখনও আওয়ামী লীগ আর বিএনপি হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার কথা ছিল, আওয়ামী লীগ 56 আসনে গিয়ে দাঁড়িয়েছিল। তো যার ফলে চূড়ান্ত বিচার জনগণ করবে, দেখা যাচ্ছে যেহেতু খুব বেশি দেরি নাই,
আমার মনে হয় যে জনগণের উপর ছেড়ে দেই আমরা। আরেকটা কথা একটু আমি বলতে চেয়েছিলাম, ভোটের ঠিকানা, ভোটার তার ঠিকানা পরিবর্তন করতে পারে, আচ্ছা, স্থানান্তর করতে পারে, এটা তার অধিকার আছে এবং আইনি সুযোগ আছে, কিন্তু বেশ কিছু শর্ত আছে। আমার ধারণা হয়েছে যে যেভাবে ঢালাওভাবে এই স্থানান্তরটা হয়েছে, সেখানে এই শর্তগুলি মানা হয়েছে বলে আমার কাছে মনে হয় না। এখানে কিছুটা প্রভাব থাকতে পারে, আনুকূল্য থাকতে পারে যারা করেছেন। নির্বাচন কমিশন এখানে আরও দায়িত্বশীল হওয়া উচিত ছিল। আরও দায়িত্বশীল হলে যেটা হতো সেটা হচ্ছে, রাষ্ট্রে আমি একটা কথা বারবার বলতে চাই, আমাদের বিধি বিধান আইনগুলি প্রতিষ্ঠিত হওয়া দরকার। প্রতিষ্ঠিত হয় না, কিন্তু শুধুমাত্র বিবৃতিতে থাকে অথবা ধরেন কাগজে কলমে থাকে। আমার বক্তব্যটা হচ্ছে, এই যে ভোটার যারা স্থানান্তর করতে চান তারা যেন শর্ত মেনে করেন। শুধু নির্বাচনের আগে হলেই ঝড়ের গতিতে স্থানান্তর হবে, অন্য সময় করা যাবে না, এই জায়গাগুলি একটু পরিবর্তন হওয়া দরকার। রাষ্ট্রের দায়িত্ব নেওয়া দরকার, জবাবদিহি থাকা দরকার। সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রতি আমাদের আস্থা তখনই বাড়বে, আমরা আস্থা রাখতে চাই জাতি হিসাবে, যখন তারা নিরপেক্ষভাবে কাজটা করবে। আসবে আপনার কাছে সুশীলা কার্কি, উনি হচ্ছেন নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী। উনি সাম্প্রতিক একটা মন্তব্য করেছেন যে আমরা বাংলাদেশের মতো হতে চাই না। খুবই খারাপ লেগেছে আমাদের, আমরা যেহেতু বাংলাদেশি, যে আসলে আমরা কি খুব বেশি দুষ্ট বা পচা হয়ে গেলাম যে আমাদের মতো তারা হতে চায় না? না, বিষয়টা হলো যে নেপালের যে প্রধানমন্ত্রী হয়েছে, দায়িত্ব নিয়েছে, তিনি আগে স্পিকার ছিলেন। এসেই প্রথম কাজটা করছে যে তরুণদেরকে আগে শিক্ষা প্রতিষ্ঠানে ফেরত দিছে, ফিরে যাওয়াই দিছে। শ্রীলঙ্কা হয়ে গেছে। কিন্তু আমাদের দেশের সরকার একটা সময়, আজ পর্যন্ত কোনো সময় কি এই কথা বলছে যে তোমরা শিক্ষা প্রতিষ্ঠানও সেই লেখাপড়াও করো, তোমরা পলিটিক্সও করো? আচ্ছা ঠিক আছে। সবাইকে বলছে উদ্যোক্তা হও, ব্যবসা করো। পার্থক্যটা এখানে। এখন ধরেন এই সরকার একটা সাংবিধানিক সরকার, সরকারও ক্লেম করছে তাই। আমি তো বঙ্গভবনের দাওয়াতে ছিলাম, আপনি ছিলেন কিনা জানি না, ছিলাম না। জি, 106 অনুচ্ছেদের রেফারেন্স নেওয়ার জন্য ওত ডিলে হয়েছে, রেফারেন্স গেছে। সেই রেফারেন্স নিয়ে প্রশ্ন আসে, অবশ্য ডকুমেন্ট খুঁজে পাওয়া যায় না, সেটা অন্য আর এক আলোচনা। ওইটা যাওয়ার পরে ওত দিয়েছে, সংবিধান সমুন্নত রাখার ওত নিয়েছে। সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো ইস্যু, কোনো কিছু এই সরকারের সংস্কার করার অধিকারী নেই, ম্যান্ডেটরি নেই। আচ্ছা, এক। দুই, সংবিধান সমুন্নত আছে, অর্থাৎ এই সরকার সাংবিধানিক সরকার। সংবিধানে ছিল 3 মাস পরে সংসদ একটা ভেঙে গেলে 3 মাস পরে নির্বাচন দিতে হবে। যদি কোনো কারণে না করা যায় তাহলে 6 মাস পরে নির্বাচন। ধরেন 6 মাস পরে যদি নির্বাচন দিয়ে দিত, 6 মাসের ভিতরে নির্বাচন দিয়ে দিত, বলেন তো এই ফেসিবাদ কয়টা আসন পাইত? তখন হেডটেডটা পুরো ছিল না। এখন আপনি তার অ্যাক্টিভিটিস ব্যান করে রাখছেন। জন্মগত অধিকার একজনের ভোট দেওয়ার, আওয়ামী লীগের যে সমর্থক আছে তাদের ভোট দিতে দেবেন না, সে ব্যাপারে তো কোনো বিচার নেই, সে ব্যাপারে বক্তব্য নেই। তো এই জন্য আমি বলছি যে এখন যে জায়গায় আসছে, বিশ্ব ব্যাংক ফোরকাস্ট করছে আমাদের জিডিপি গ্রোথ হবে 3.5%। ধরেন একটা জনশ্রুতি আছে বিএনপি বড় দল, সে সরকার গঠন করবে। বলেন তো দেখি, 3.5% মানে তো দুর্ভিক্ষ নিয়ে আসলে তো জটিল একটা পরিস্থিতি, চ্যালেঞ্জের মুখে পড়তে হবে আমাদেরকে। দুর্ভিক্ষ হতে পারে দেশে। যে সরকার নির্বাচিত সরকারের সাথে সব দেশ এখন কাজ করতে চায়, নির্বাচিত সরকার ধরেন বিএনপি ক্ষমতায় আসলো, তারেক রহমানই প্রধানমন্ত্রী হলো, সে বিলেতি বাংলাদেশি, এটা কঠিন হয়ে যাবে না দেশটা চালানো? 1 মিনিট বাকি আছে, আমি একটু 1 মিনিট সময় রবি ভাইকে দিতে চাই। সেটা হচ্ছে যে নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি একটি মন্তব্য করেছেন যে চাঁদাবাজ.com নামে তিনি একটু ওয়েবসাইট খুলবেন, সেখানে চাঁদাবাজির সাথে জড়িত যেভাবে যারা তাদের কাছে নিয়েছে বা দিয়েছে এমন তথ্য যারা দিবে তাদের নাম পরিচয় গোপন রাখা হবে। আপনারা কি এমন কিছু করবেন? না, এটা একটা কারণ হতে পারে যে এনসিপির নামে যে ব্যাপক হারে চাঁদাবাজিটা হয়েছে তাদেরকে তিনি সমন্বিত করতে চান কিনা, বা জবাবদিহিতার আওতায় আনতে চান কিনা, বা আইনি ব্যবস্থা নিতে চান কিনা। কারণ চাঁদা নিতে গিয়ে বড় অঙ্কের সরাসরি গ্রেপ্তার যারা হয়েছেন, সরাসরি গ্রেপ্তার, সে বসুন্ধরায় বলেন আর আপনি গুলশানে বলেন, সেটা এনসিপির রাজনীতির সাথে তারা যুক্ত ছিল, অথবা ধরেন ওই যে আন্দোলনের সাথে তারা যুক্ত ছিল আর কি, বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে যুক্ত ছিল। তিনি কি তাদেরকে
আনতে চান কিনা, যে এরা এনসিপির ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছিল, তাদের এই .com-এর মধ্যে আসলে এনসিপি পরবর্তীতে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে চান অথবা উৎসাহিত করতে চান, আমি জানি না তিনি কি নিতে চান। উদ্ভট টাইপের অনেক চিন্তা ওনাদের মাথায় আছে, যেটা বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের জনকল্যাণের সাথে সাংঘর্ষিক। এই রকমের উদ্ভট চিন্তা আপনি উপস্থাপন করতে পারেন, কিন্তু সেটাতে আমি আবারও বলছি বিভাজন তৈরি হয়, অবিশ্বাস তৈরি হয়, দ্বন্দ্ব সংঘাত তৈরি হয়। সেই জায়গা থেকে আমাদের সবারই বিরতি থাকা উচিত বলে আমি মনে করি। দায়িত্বশীলতার পরিচয় দেওয়া উচিত। একটি বড় রাজনৈতিক দল যারা দাবি করে তাদের উদীয়মান নেতা, সমূহ সম্ভাবনা আছে বাংলাদেশের রাজনীতিকে নেতৃত্ব দেওয়ার, কিন্তু তারা এভাবে বিতর্কিত হয়ে এইভাবে মনে করেন যখন যা ইচ্ছা এক ধরনের উন্মাদনা, এটা কিন্তু রাজনীতির জন্য ভালো কিছু আনে।